নমস্কার। আমি সুদীপ। আজকে তোমাদের কাছে আমি কিছু বিজ্ঞানের প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলো তোমাদের যে পরীক্ষাগুলো রয়েছে আগামী রাজ্য সরকারের পরীক্ষা এবং তার সাথে রেলের যে গ্রুপ ডির পরীক্ষা রয়েছে সেখানেও খুব কাজে লাগবে। তো কোশ্চেনগুলো বেছে বেছেই আনা হয়েছে। তো তোমরা দেখতে থাকো, আর প্রত্যেকটা কোশ্চেনের উত্তর তোমরা নিজেরা প্রথমে দেওয়ার চেষ্টা করো, তারপর আমার উত্তরটা শুনে নাও এবং তার বিশ্লেষণটাকেও শুনে নিও, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন, মাধ্যাকর্ষণের সার্বজনীন তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? মাধ্যাকর্ষণ শক্তি, যেটাকে গ্র্যাভিটিও বলা হয়ে থাকে, গ্র্যাভিটি। এবার এই যে মাধ্যাকর্ষণ শক্তি বা গ্র্যাভিটি, এটা কে দিয়েছিল? তত্ত্বটা কে দিয়েছিল? এটা দিয়েছিল নিউটন, ঠিক আছে? এক সেকেন্ড, নিউটন। এবার এই যে নিউটন যে এই তত্ত্বটা দিয়েছিল, সেটা সে কোন বইয়ে দিয়েছিল, কোন বইয়ে সে লিখেছিল? সেটা লিখেছিল প্রিন্সিপিয়া নামক একটি বইয়ে, যেটা পাবলিশ হয়েছিল 1687-তে। 1687-তে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, থার্মোস্ট্যাট কী জিনিস? থার্মোস্ট্যাট হলো তাপ নিয়ন্ত্রক। থার্মোস্ট্যাট হলো তাপ নিয়ন্ত্রক। থার্মোফ্লাক্সে কোনো পানীয় দীর্ঘক্ষণ গরম বা ঠান্ডা থাকতে পারে, তার কারণটা কী? দেখো, থার্মোফ্লাক্স বা বাড়িতে যে ফ্লাক্সগুলো থাকে, সেখানে কোনো চা বলো বা জল, সেগুলো অনেকক্ষণ ধরে দেখবে গরম থাকে, বা কোনো ঠান্ডা জিনিস থাকলে সেটা অনেকক্ষণ ধরে ঠান্ডা থাকে। তো সেটার কারণ কি? সেটার কারণ হলো, দেখো, প্রথম কারণ হচ্ছে যে ফ্লাক্সের যে দেওয়ালটা, সেটা ফাঁপা হয়, অর্থাৎ দেওয়ালের মাঝখানে একটু খালি স্থান থাকে, ফাঁকা স্থান থাকে। তো যেখানে বায়ু শূন্য থাকে, যেটা তোমার ইনসুলেটরের মতো কাজ করে। ইনসুলেটর মানে তাপ প্রতিরোধক, যেটা তাপকে এপার থেকে ওপারে যেতে দেয় না। এটা তো একটা কারণ হলো। আরেকটা কারণ হচ্ছে যে যে ফ্লাক্স, সেই ফ্লাক্সের উপরি স্তরে একটা কোটিং থাকে, সিলভার কোটিং থাকে, যেটা কি করে বিকিরণের মাধ্যমেও তাপকে পরিবাহিত হতে বাধা দেয়। তো এই দুটি কারণের জন্য কিন্তু ফ্লাক্সের ভিতরে জল বা চা বা অন্য কোনো তরল তোমার গরম বা ঠান্ডা দীর্ঘক্ষণ ধরে থাকে। এটার উত্তর হবে কি? বি এবং সি সম্মিলিতভাবে। যে প্রক্রিয়ায় একটি সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি একই থাকে, তাকে কি বলে? দেখো, এখানে সমচাপ, চাপে তো এখানে কোনো কথাই নয়। রুদ্ধতাপ, এটা হবে না। সম আয়তন, আয়তনেরও কথা হবে না এখানে। এটাও অ্যাকচুয়ালি সমুষ্ণ বা সমতাপী এরকমও বলা হয়ে থাকে। তো এটা দেখো, দুই ধরনের বিক্রিয়া হয়ে থাকে। তিন ধরনের অ্যাকচুয়ালি। একটা তো যেটা বললাম, এটার উত্তর এটা, এখানে এটা ভুল দেওয়া আছে, মানে বানানটা এখানে ভুল দেওয়া আছে। এবার আর একটা হচ্ছে, সেটা হচ্ছে যে, আর দুটি বলছি, সেটা হচ্ছে, একটা বিক্রিয়া হচ্ছে, কোনো বিক্রিয়াতে দেখা যায় যে তাপ নির্গত হচ্ছে, তাপ নির্গত হচ্ছে, বিক্রিয়া থেকে তাপ কি হচ্ছে? নির্গত হচ্ছে। সেটাকে বলা হয় এক্সোথার্মিক। সেটাকে কি বলা হয়? এক্সোথার্মিক। আর কিছু এক্সোথার্মিক রিয়াকশান বা এটাকে বাংলায় একটা বলা হয়। আর একটা হয়, এক ধরনের বিক্রিয়া হয় যেখানে তাপ কি হয়? তাপ ভিতরে শোষিত হচ্ছে, অর্থাৎ তাপ আরও বেশি বাইরের অঞ্চল থেকে, বাইরের পরিবেশ থেকে তাপকে সে শোষণ করছে যে বিক্রিয়াতে, সেই বিক্রিয়াটাকে বলা হয় তাপশোষী বা তাপগ্রাহী বা তোমার এন্ডোথার্মিক, ঠিক আছে? এন্ডোথার্মিক রিয়াকশান এটাকে বলা হয়ে থাকে। তো বিভিন্ন ধরনের, যেমন ধরো কম্বাসন রিয়াকশন, এটা একটা এক্সোথার্মিক রিয়াকশান। তারপরে এই যে নিউক্লিয়ার রিয়াকশান, যেটা, সেটাও এক ধরনের এক্সোথার্মিক রিয়াকশান। তো এই ধরনের বিভিন্ন ধরনের রিয়াকশান হয়ে থাকে। এই রিয়াকশানগুলো কিন্তু পরীক্ষায়, মানে বিশেষ করে রেলের যে গ্রুপ ডি পরীক্ষা, সেখানে কিন্তু খুব প্রচুর পরিমাণে দিয়ে থাকে। তোমরা কোশ্চেন পেপার যদি দেখে থাকো তাহলে দেখতে হবে। গাড়ির হেডলাইটে যে ধরনের আয়না ব্যবহার করা হয়, দেখো, গাড়ির যে দু ধরনের আয়নার কথা জিজ্ঞেস করে গাড়ি থেকে। একটা হয় তোমার রিয়ার ভিউ, অর্থাৎ পিছনে দেখার যে আয়নাটা থাকে সেইটা। এখানে রিয়ার ভিউতে তোমার ব্যবহার করা হয় উত্তল লেন্স। কি ব্যবহার করা হয়? উত্তল লেন্স, ঠিক আছে? সরি, উত্তল মিরর, মানে কনকেভ যে মিরর যেটা, ঠিক আছে? কনভেক্স মিরর, যেটা কনভেক্স মিরর ব্যবহার করা হয় তোমার রিয়ার ভিউ, অর্থাৎ পিছনের
গাড়ি আসছে কিনা সেটা দেখার জন্য, ঠিক আছে। পিছনের দৃশ্য দেখার জন্য উত্তল লেন্স বা উত্তল আয়না ব্যবহার করা, উত্তল দর্পণ ব্যবহার করা হয়ে থাকে। আর তোমার যেটা গাড়ির যে হেডলাইট, লাইট যেখানে আলো রয়েছে হেডলাইটের জায়গাটাতে, হেডলাইটে ব্যবহার করা হয়ে থাকে কি হেডলাইটে কি ব্যবহার করা হয়ে থাকে? অবতল দর্পণ, ঠিক আছে। হেডলাইটে ব্যবহার করা হয়ে থাকে অবতল দর্পণ। তো এখানে উত্তল অর্ধবৃত্তীয় অর্থাৎ উপবৃত্তীয় ডিম্বাকৃতির যে অবতল দর্পণ সেটা হতে পারে বা গলীয় হতে পারে। তো অবতল দর্পণ এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, ঠিক আছে। সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে? সমুদ্রের গভীরতা মাপা হয় ফ্যাথোমিটার যন্ত্রের সাহায্যে, ঠিক আছে। ফ্যাদম বলা হয়, ঠিক আছে। ফ্যাদম 6 ফুটে 1 ফ্যাদম হয়ে থাকে, ওই ফ্যাদম থেকেই এসেছে ফ্যাথোমিটার, ঠিক আছে। কোন গ্যাসের গন্ধ পচা ডিমের মতো? তো কোন গ্যাসের গন্ধ পচা ডিমের মতো বলো তোমরা? H2S বা হাইড্রোজেন সালফাইড, এর গন্ধটা পচা ডিমের মতো। হাইড্রোজেন সালফাইডের গন্ধ কিসের মতো? পচা ডিমের মতো। নিচের কোন শিল্পে অভ্র কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়? অভ্র কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় কোন শিল্পে বলো? অভ্র, দেখো এটা তো একটু, আমার তো এখানে বৈদ্যুতিক শিল্প এবং মৃৎশিল্প দুটোতেই তো কাঁচ এবং মৃৎশিল্প এবং বৈদ্যুতিক শিল্প দুটোতেই লাগছে। তো আমি এটাকে অ্যান্সার নিলাম, এটা আমি প্রিন্ট কমেন্ট করে দেবো। তো পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। আমার দুটোই অ্যান্সার মনে হচ্ছে এখানে। ফলের হলুদ রং এবং ফুলের কমলা রং কোথায় থেকে আসে? দেখো ফলের যে হলুদ রঙটা বা কমলা রঙটা, যে কোনো ধরনের রং আসে, সেই রঙগুলো আসে কিসের জন্য জানো? সেটা রঙগুলো আসে, রং মানে হচ্ছে ক্রোম। গুগল ক্রোম ব্যবহার করো তো তোমরা? ক্রোম কি, ক্রোম অর্থ কি? কালার, কালারফুল, ঠিক আছে। তো ক্রোমের জন্যই আসে ওই ক্রোমোপ্লাস্ট। এই ক্রোমোপ্লাস্ট একটা একটা কোষের একটা তো সেখান থেকেই তোমার প্লাস্টিড বলে যে আমাদের যে কোষ, মানে আমাদের নয়, উদ্ভিদের যে কোষ, সেই কোষের মধ্যে প্লাস্টিড থাকে। সেই প্লাস্টিডের আবার ভাগ থাকে, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, এই ধরনের ভাগ থাকে। তো এই ক্রোমোপ্লাস্টের জন্যই মনে রাখবে কালার আসে। এই ক্রোমোপ্লাস্টের জন্য কি আসে? কালার আসে। তো এখানে উত্তর হবে ক্রোমোপ্লাস্ট। এছাড়াও যে সবুজ রং যেটা আসে সেটা আসে কিসের জন্য? এই ক্লোরোপ্লাস্টের জন্য। ক্লোরোপ্লাস্টের জন্য আসে কি? সবুজ রং। আর লিউকোপ্লাস্ট যদি থাকে সেটার কোনো কালার শূন্য হয়ে থাকে, যেমন মূলের মধ্যে কি থাকে? যে রুট, সেই রুটের মধ্যে থাকে লিউকোপ্লাস্ট, এটা কোনো কালার দেয় না, রংবিহীন হয়ে থাকে সেই অংশটি, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, ফিউজ তার কেন ব্যবহার করা হয়? এর আগেও একদিন আমরা আলোচনা করেছিলাম ফিউজ তার সম্পর্কে, যে ফিউজ তারে তোমার কি থাকে? লেড থাকে, ঠিক আছে। লেড থাকে আর কি থাকে? টিন থাকে। লেড মানে পিবি আর এসএন মানে হচ্ছে টিন। আর এইগুলো দুটোই থাকে 50-50 করে, এটাও 50 প্লাস এটাও 50-50%, ঠিক আছে, 50-50 করে থাকে। এবং আমি আরও বলেছিলাম যে ফিউজ তার অ্যাকচুয়ালি এই কারণে ব্যবহার করা হয়, হঠাৎ করে ধরো কোনো একটা সার্কিটের মধ্যে অতিরিক্ত ভোল্টেজ চলে এলো, তখন সেটা যেন আমাদের যন্ত্রাংশগুলোকে ক্ষতি না করতে পারে, সেই জন্য এই ধরনের ফিউজ তার ব্যবহার করা হয়ে থাকে। যদি প্রচুর পরিমাণে বিদ্যুৎ চলে আসে তাহলে প্রবলেম, মানে অসুবিধাটা কী হবে? আমাদের যন্ত্রাংশগুলোকে খারাপ করে দিতে পারে। তো তার আগেই যেন ওই ফিউজের অংশটাতে তারটা এমনভাবে দেওয়া হয়ে থাকে যাতে করে ওর যে গলনাঙ্কটা সেটা এতটাই কম হোক, মানে এতটাই কম হোক যাতে করে একটু তাপমাত্রা বেড়ে গেলেই যেন ওটা কেটে যায়, ওটা ফিউজটা মানে তারটা যেন ব্রেক হয়ে যায়। যার ফলে কি হবে? যার ফলে সার্কিটটা ইনকমপ্লিট হয়ে যাবে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাবে, আর আমাদের যন্ত্রাংশগুলো সেফ থাকবে। এবং মনে রাখবে যে তাহলে এখান থেকে ফিউজ তারের একটা বৈশিষ্ট্য, দুটো বৈশিষ্ট্য আমরা জানতে পারলাম। এক, যে এর গলনাঙ্কটাকে কম হতে হবে এবং এর রোধটাকে বেশি হতে হবে। এর উচ্চ রোধ থাকতে হবে এবং গলনাঙ্কটা কম হতে হবে। রোধ উচ্চ হতে হবে এবং গলনাঙ্কটা কম হতে হবে, ঠিক আছে। তো এই দুটো বৈশিষ্ট্য তোমরা মাথায় রেখো। এবং এটা কী কী দিয়ে তৈরি হয়? লেড এবং টিন দিয়ে তৈরি হয়ে থাকে, সীসা এবং টিন দ্বারা তৈরি হবে। এবং এর কতটা করে? 50-50 করে ফিউজ তার হয়ে গেল। রকেট উৎক্ষেপণ কেন্দ্র থুম্বা কোথায় অবস্থিত? থুম্বা নাম শুনেই বুঝতে পারছো এটা কোথায় আছে।
কেরালাতে আছে। কোথায় আছে? কেরালাতে আছে থুম্বা রকেট উৎক্ষেপণ কেন্দ্র। আর হ্যাঁ, এই যে শ্রীহরিকোটা, এটা কোথায় আছে? শ্রীহরিকোটায় কোথায় আছে? অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা। তো ওখান থেকেই সাধারণত বেশিরভাগ রকেট বা যে চন্দ্রযান এগুলো সব লঞ্চ হয়, হয়ে থাকে। এবং পুলিকট লেকের ঠিক কিনারাতেই এই শ্রীহরিকোটাটা আছে, মনে রাখবে। একদম সমুদ্রের ধারেই একদম এটা শ্রীহরিকোটা যে জায়গাটা, সেটা একদম একদম সমুদ্রের ধারে। এবং এটা কোথায় রয়েছে? পুলিকট লেকের কাছে রয়েছে। 4টি কি বলেছে? 4টি একই রকমের কেটলি, 4টি একই রকম কেটলি, তাদের তলদেশ একই রকম পুরু, কিন্তু সেগুলি আলাদা আলাদা ধাতু দিয়ে তৈরি। সেগুলিতে যদি একই পরিমাণ জল ভরে একই রকম আগুনের শিখার উপরে রাখা হয়, তাহলে সব থেকে আগে কোন কেটলির জল ফুটবে? অর্থাৎ তোমাকে এখানে জিজ্ঞাসা করা হয়েছে যে এই যে নিচের যে এই যে পিতল, তামা, অ্যালুমিনিয়াম, ইস্পাত, এইগুলোর মধ্যে কোনটা সব থেকে তাড়াতাড়ি গরম হবে সেটা জানতে চাইছে। যদি একই পরিমাণে তুমি হিট দিয়ে থাকো, তাহলে টেম্পারেচার কার সব থেকে আগে ইনক্রিজ হবে? তো এটার উত্তর হচ্ছে তামা। অনেকের অ্যালুমিনিয়াম মনে হতে পারে, মনে রাখবে অ্যালুমিনিয়ামের মধ্যে দিয়ে সব থেকে বেশি শব্দ প্রবাহিত হয়। শব্দ সব থেকে বেশি দ্রুত প্রবাহিত হয় কোথায়? অ্যালুমিনিয়ামের মধ্যে। 5600 সামথিং এরকম স্পিড, মিটার পার সেকেন্ড এরকম। এক কেজি ও 4 কেজি ভরের দুটি বস্তুর গতিশক্তি একই, তাদের রৈখিক ভরবেগের অনুপাত হলো কত? দেখো, এটা একটা নিউমেরিক্যাল, এটা অঙ্ক করতে হবে এখানে। তো আমি জানি না আমার যা পেন তাতে করে আমি তোমাদের অঙ্কটাকে পুরোপুরি করে এই জায়গাটার মধ্যে দেখাতে পারবো কি না। আমি হয়তো হতে পারে মুছে আবার একবার করতে হতে পারে। তো তোমরা একটু ধৈর্য ধরে দেখো, ঠিক আছে? অতটা অধৈর্য হলে হবে না, শিখতে গেলে একটু ধৈর্য রাখতে হবে, ঠিক আছে? তো চলো দেখো, প্রথমে তো ফার্স্ট কনসেপ্ট যেটা লাগে সেটা হচ্ছে যে ভরবেগ কী জিনিস। ভরবেগ হলো ভর গুণিত বেগ হচ্ছে ভরবেগ। মাস ইন্টু ভ্যালোসিটি ইকুয়াল টু হচ্ছে মোমেন্টাম। এই মোমেন্টাম কি আমরা কিভাবে লিখি জানো? এই মোমেন্টাম কি আমরা লিখি পি দ্বারা, পি, ঠিক আছে? আর এই যে গতিশক্তি, গতিশক্তিকে আরেকটাভাবে বলা হয়, শক্তি দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে স্থিতিশক্তি আর একটা হচ্ছে গতিশক্তি। এই দুটোর যোগফলকে কি বলা হয়ে থাকে? যান্ত্রিক শক্তি। তো স্থিতিশক্তিকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি, গতিশক্তিকে বলা হয় কাইনেটিক এনার্জি। ভালো করে শোনো, যদি না জেনে থাকো তাহলে এগুলো শুনে শিখে নাও। গতিশক্তিকে কি বলা হয়? কাইনেটিক এনার্জি। কি এনার্জি? কাইনেটিক এনার্জি, ঠিক আছে? এবার এই গতিশক্তি আর এই ভরবেগের মধ্যে একটি একটা রিলেশন আছে, একটা সম্পর্ক রয়েছে। সম্পর্কটা কীরকমভাবে দেখায় তোমাদের? কাইনেটিক এনার্জি সমান সমান হচ্ছে পি স্কোয়ার বাই 2m, ঠিক আছে? এটা যদি এদিকে যায় তাহলে কি হয়ে যাবে? 2mটা এদিকে চলে আসবে, ঠিক আছে? আর এটা এদিক থেকে মুছে যাবে। তাহলে পি স্কোয়ার সমান সমান, আমি এইভাবে লিখতে পারি, পি স্কোয়ার সমান সমান 2m ইন্টু কাইনেটিক এনার্জি, ঠিক আছে? এবারে স্কোয়ারটা যদি তুলতে হয় এদিকে রুট করে দেব। তাহলে একটা বুঝতে পারলে, এরকমভাবেই দুটো বস্তুরই মানে সূত্র একই হবে। পি সমান সমান হচ্ছে √2m ইন্টু কেই, ঠিক আছে? বোঝা গেল? এবারে তাহলে আমি এটাকে মুছছি। এবারে দেখো, প্রথম বস্তুটার ভরবেগ হচ্ছে √2m ইন্টু কাইনেটিক এনার্জি। আর দ্বিতীয় বস্তুটা P2 লিখছি, এটাকে কাইনেটিক এনার্জি হবে √2m ইন্টু কাইনেটিক এনার্জি। বোঝা গেল? তাহলে দেখো, এইগুলো তো সবই কেটে যাবে না, এগুলো সবই কেটে যাবে, 2 কেটে যাবে। তাহলে পরে আমাদের পড়ে থাকবে কি? আমাদের পড়ে থাকবে P1 বাই P2 সমান সমান হচ্ছে
এদিকে উপরে কি পড়েছিল M1 মানে হচ্ছে প্রথম বস্তুটার ভর, আর দ্বিতীয় বস্তুটার ভর আমি M2 লিখছি। এই দুটো, বাকি সব তো কেটে গেছিলো। তারপরে এখানে তোমার কি হয়ে যাবে বলো, এটা M1 যেটা ছিল কত, প্রথম বস্তুটা 1 ছিল, দ্বিতীয় বস্তুটা 4 ছিল। চলো এটাকে যদি রুটের মধ্যে ভরে দিই, রুট থেকে বের করার সময় এটার ইয়েটা কী দাঁড়াবে 1/2। তাহলে এটার অ্যান্সার হবে কত 1/2। তাহলে পরে ভরবেগের ইয়েটা কত হবে 1/2। চলো পরের ইয়েটা দেখি। জলের স্থায়ী ক্ষরতা যে পদার্থের উপস্থিতির জন্য হয় তা হলো, যে জলের যে স্থায়ী ক্ষরতা, দেখো জলের যে স্থায়ী ক্ষরতাটা সেটা হয় সালফেট লবণ আর একটা হচ্ছে ক্লোরাইড, এই দুটোর কারণে হয়ে থাকে। তো তোমরা বুঝতেই পারছো কার্বনেট বাইকার্বনেট এগুলো হবে না। তো অ্যান্সার হবে এটা সালফেট এবং ক্লোরাইডের জন্য। এবং কিসের সালফেট বা কিসের ক্লোরাইডের জন্য? ক্যালসিয়াম অথবা ম্যাগনেসিয়াম ক্লোরাইড বা ম্যাগনেসিয়াম সালফেটের কারণে। তাহলে সালফাইড বা ক্লোরাইড, কিসের সালফাইড বা ক্লোরাইড? ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের। এর জন্য স্থায়ী বা পার্মানেন্ট হার্ডনেস জলের মধ্যে দেখা যায়। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন। সর্বাধিক প্রাপ্ত মৌল, দেখো সর্বাধিক প্রাপ্ত মৌল হচ্ছে কি অক্সিজেন। যদি কোনো কিচ্ছু না লেখা থাকে তাহলে অ্যান্সারটা হবে কি অক্সিজেন। এবার এই অক্সিজেন হচ্ছে পুরো, যদি আমাকে পুরো ইউনিভার্সের মধ্যে দেখা যায় অক্সিজেনটাই বেশি। এবার আমাকে যদি তোমাকে এরকম জিজ্ঞাসা করে যে আমাদের যে ক্রাস্ট ভূত্বক, হ্যাঁ, সেই ক্রাস্টের মধ্যে সবথেকে বেশি কী পাওয়া যায়? সিলিকন। ঠিক আছে, দেখো পুরোটার মধ্যে কী থাকে? সব থেকে বেশি বললে অক্সিজেন নিঃসন্দেহে। কিন্তু যদি তোমাকে ভূত্বকের মধ্যে বলে ক্রাস্টের মধ্যে সব থেকে বেশি কী থাকে? সীমা, তোমরা এই যে সি বলছো, সিটা কি? সি ফর সিলিকন। এবার যদি তোমাকে বলা হয় যে সব থেকে বেশি ধাতু কোনটা দেখা যায়? ধাতু, দেখো অক্সিজেন বা সিলিকন কোনোটাই কিন্তু ধাতু নয়। ঠিক আছে, তাহলে অক্সিজেনটা হচ্ছে অধাতু, আর তোমার যে সিলিকন এটা হচ্ছে ধাতু কল্প। ঠিক আছে, মেটালয়েড। তাহলে তোমাকে যদি ধাতু বলা হয় তাহলে বলবে যে পৃথিবীর মধ্যে সবথেকে বেশি যে ধাতুটি পাওয়া যায় সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম, Al। ঠিক আছে, অ্যালুমিনিয়াম। গোবর গ্যাসের প্রধান উপাদান কি? গোবর গ্যাসের প্রধান উপাদান হচ্ছে, এটা একটা বায়োগ্যাস বা গোবর গ্যাস যাই বলুক না কেন, তোমার অ্যান্সার হবে কি মিথেন, CH4। ফাদার অফ ট্যাক্সোনমি কাকে বলা হয়? ফাদার অফ ট্যাক্সোনমি বলা হয় কার্লাস লিনিয়াসকে। ঠিক আছে, এ বিভাজন করেছিল যে আমাদের যে জীবজগৎকে এবং উদ্ভিদের যে ইয়েটাকে টেবিল আকারে সাজিয়েছিল, তো সেই কারণে ওকে ফাদার অফ ট্যাক্সোনমি বলা হয়। রাসায়নিক দিক থেকে দেখলে বেকিং সোডা যেটা, সেটা কি? সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। এর সংকেতটা হচ্ছে NaHCO3। ঠিক আছে, NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট। এই যে এইচটা না, সেটা কিন্তু সোডিয়াম বাইকার্বনেটেই থাকবে, অন্যটাতে নয়। কেন বলছি এটা? দেখো আর একটা এরকমই সংকেত হয় Na2CO3। এটা হচ্ছে যে তোমাদের কাপড় কাচার সোডা যেটা, সে কাপড় কাচার যে সোডা, সেখানে এই Na2CO3 ব্যবহার করা কাপড় কাচার সাবান। এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। ঠিক আছে, এবার এই দুটো সংকেত কিন্তু একটু মাথায় রেখো, কারণ অনেক সময় সংকেতটাকেও দিয়ে দেয়। আর হ্যাঁ, অবশ্যই এইটার সাথে না, এই যে CO3, এর সাথে .10H2O থাকে, কিন্তু .10H2O থাকে। পুরোটা কিন্তু একসাথে এর সংকেত, নাকি শুধুমাত্র এইটা লিখে দিলে হবে? কিসের? কাপড় কাচার সাবানের। তারপর কোনটি একটি মিশ্রণের উদাহরণ? মিশ্রণ কোনটা? যেখানে ধরো দুটো কম্পোনেন্ট মিশ্রিতভাবে মিলিয়ে রয়েছে কিন্তু কোনো প্রপোর্শনে নয়। যেমন ধরো জলের মধ্যে তোমার H মানে হাইড্রোজেন এবং O2 মানে হচ্ছে অক্সিজেন, দুটোই রয়েছে, কিন্তু অক্সিজেন রয়েছে, কিন্তু এটা একটা নির্দিষ্ট অনুপাতে রয়েছে। কীরকম অনুপাতে? না, হাইড্রোজেনের
পরমাণু রয়েছে 2টি এবং অক্সিজেনের পরমাণু রয়েছে 1টি। তো এইভাবে এটা কিন্তু সবসময় একটা নির্দিষ্ট প্রপোর্শনে মিলিত থাকে এবং ওয়াটার অর্থাৎ জলের গঠন করে। এটা কিন্তু কোনোভাবেই তুমি কিন্তু একটা মিশ্রণ বলতে পারো না, এটা একটা কম্পাউন্ড বা এটা একটা যৌগ বলতে পারো। ঠিক আছে? তাহলে এখানে এই যে চিনি 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 যদি কোনো জলের সাথে মেশাও তখন সেটাকে একটা মিশ্রণ বলা যেতে পারে। নুন যদি জলের সাথে মেশাও তখন সেক্ষেত্রে করতে, এই যে নুনের সংকেতটা কী? নুন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড NaCl। ঠিক আছে? সমুদ্রের জল হচ্ছে একটা মিশ্রণ। এখানে H2O রয়েছে প্লাস তার সাথে NaCl রয়েছে। ঠিক আছে? কী সব লিখে দিল। ঠিক আছে, এবার লাইম তো একটা অম্ল, এটা হবে না। পদার্থের পঞ্চম অবস্থা কোনটি? আমরা ছোটোবেলা থেকে বা ছোটোতে আমরা সাধারণত স্কুলে কী শেখানো হয় যে পদার্থের 3টি অবস্থা, গ্যাস, লিকুইড এবং সলিড। গ্যাসীয় অবস্থা, তোমার তরল অবস্থা এবং কঠিন অবস্থা। কিন্তু এর বাইরেও আরও 2টো অবস্থা রয়েছে, যেটি হলো একটা হচ্ছে প্লাজমা, যেটা হচ্ছে 4th, আর হচ্ছে বোস-আইনস্টাইন কনডেনসেট, এটা হচ্ছে 5। ঠিক আছে? অতিরিক্ত হিট দিলে প্লাজমা আকারে থাকে। যে সূর্যের মধ্যে কোনো কিছু কী আকারে থাকে? তোমরা বলবে গ্যাস বা এয়ার আকারে নয়, বলবে প্লাজমা আকারে থাকে। ঠিক আছে? প্লাজমা স্টেটে রয়েছে কোথায়? সূর্যের মধ্যে, এতটাই ওখানে বেশি হিট। ঠিক আছে? প্রাণীদের হাড় ও দাঁতের প্রধান রাসায়নিক পদার্থ থাকে। হাড় ও দাঁতে কোন কোন রাসায়নিক পদার্থ থাকে? এটার উত্তর হচ্ছে তোমার ক্যালসিয়াম ফসফেট, অর্থাৎ ক্যালসিয়ামও থাকে, কিছুটা ফসফরাসও থাকে এবং এর সংমিশ্রণে কিন্তু আমাদের যে দাঁত সেটা। আর দাঁতের মধ্যে মনে রেখো, দাঁতের যে দাঁতের উপরিস্তরে কী থাকে? একটা হার্ড লেয়ার থাকে, যেটা আমাদের গোটা দেহের সবথেকে বেশি হার্ডেস্ট অংশ বলা হয়ে থাকে এনামেল, যেটা হাড়ের থেকেও শক্ত হয়ে থাকে এবং এটা এই ক্যালসিয়াম এবং ফসফেটের সাহায্যেই তৈরি হয়ে থাকে। ভিনাইল ক্লোরাইড থেকে PVC প্লাস্টিক যে পদ্ধতিতে পাওয়া যায় সেটা কী ধরনের পদ্ধতি? যে ভিনাইল ক্লোরাইড যেটা হয়, ভিনাইল থেকে পলিভিনাইল ক্লোরাইড হচ্ছে। PVC মানে কি? PVC মানে পলিভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড থেকে পলিভিনাইল ক্লোরাইড হচ্ছে। কি এক্সট্রা হচ্ছে? পলিটা অ্যাড হচ্ছে। পলি মানে কি? পলি মানে হচ্ছে অনেক, বহু। তোমরা অঙ্কতে হয়তো পলিগন এসব করেছো, পলিমার এসব শুনেছো। তো এটা হচ্ছে কোনো ছোট ধরো একটা মালা গাঁথার জন্য কি লাগে? ছোট পুঁথি বা ফুল লাগে। তো একটা জিনিস, এইগুলোকে একটা মনোমার বলা হয়ে থাকে। ঠিক আছে? এই মনোমারগুলোকে যখন একটা নির্দিষ্ট ইয়েতে যোগ করে দেওয়া হয় তখন ওটাকে পলিমার বলা হবে। এরকম একটা ভিনাইল ক্লোরাইড তার সাথে আবার একটা ভিনাইল ক্লোরাইড এভাবে বন্ডিংয়ের আকারে যখন বন্ডের সাহায্যে যখন জুড়ে দেওয়া হয় তখন একটা চেনে পরিণত হয়ে যায়, তখন ওইটাকেই বলা হয় পলিমারাইজেশন। পলিমারে পরিণত করার যে পদ্ধতি সেটাকে কী বলা হয়ে থাকে? পলিমারাইজেশন। কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের ডায়ালিসিসের সময় যে প্রক্রিয়া অবলম্বন করা হয় তা হলো অভিস্রবণ। এটাকে অসমোসিস প্রক্রিয়াও বলা হয়ে থাকে। ঠিক আছে? আর কোন ভিটামিনকে নিয়াসিন বলা হয়ে থাকে? দেখো, ভিটামিনের তোমাদের যে WB বা যে WB SSC গ্রুপ ডি গ্রুপ সি, এখানে কিন্তু এই যে ভিটামিনের যে অপর নামগুলো, রাসায়নিক নাম, সেগুলো কিন্তু আসতে পারে এবং খুব সম্ভাবনা আছে সেটা। তো প্রত্যেকটা ভিটামিনের যে নাম, রাসায়নিক নাম, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এমনকি যে ভিটামিন বি কমপ্লেক্সের আন্ডারে যে কটা ভিটামিন পড়ে সেইগুলোরও প্রত্যেকটা জানতে হবে। আমরা শুধুমাত্র ভিটামিন B1টাকে থায়ামিন, এটাই শুধুমাত্র মনে রাখি, সেরকমভাবে প্রত্যেকটা মনে রাখতে হবে। ভিটামিন B1 যদি বলা হয়, ভিটামিন B1 হচ্ছে কি? থায়ামিন।
ভিটামিন B2 যদি বলা হয় রাইবোফ্লোভিন, ভিটামিন B3 যেটা সেটা হচ্ছে নিয়াসিন, ভিটামিন B3 সেটা হচ্ছে নিয়াসিন, ভিটামিন B5 যেটা সেটা হচ্ছে কি প্যান্টাথনিক অ্যাসিড, আর ভিটামিন B7 যেটা এটা হচ্ছে বায়োটিন, ঠিক আছে। আর ভিটামিন B9 সেটা হচ্ছে কি ভিটামিন B9 হচ্ছে তোমার ফলিক অ্যাসিড। আর একটা আছে ভিটামিন B12 সাইনোকোবালামিন। এগুলো সব মাথায় রেখো, ঠিক আছে। আর এছাড়াও তো আমরা তো আগে বলেছিলাম যে রেটিনল হচ্ছে তোমার ভিটামিন এ, ভিটামিন বি তো বললাম, ভিটামিন সি হচ্ছে তোমার অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন ডি হচ্ছে তোমার ভিটামিন ডি হচ্ছে ক্যালসিফেরল, ভিটামিন ই হচ্ছে তোমার টোকোফেরল, ভিটামিন আর কি আছে ক্যালসিফেরল, টোকোফেরল, বিই, আর কি যেন ফাইলোকুইনাইন। এটা কোনটার? এটা কোনটার? ফাইলোকুইনাইন কার? ডি বলেছি, ই বলেছি, আমারই তো মাথায় আসছে না। তো যাই হোক, তো এইগুলো আমি একদিন দিয়ে দেবো, দরকার হলে আমি টেলিগ্রামে একটা পোস্ট করে দেবো এটার উপরে। তোমরা কালেক্ট করে নিও এবং দেখে নিও। তো এই কটাই ছিল আজকের কোশ্চেন, এবং তোমরা জানাও আমাকে কেমন হলো লাগলো, আর তোমরা কি নতুন কিছু জানলে। তো বাই, আবার পরে আমরা একটা অন্য ক্লাসে আমরা তোমাদের সাথে যোগাযোগ করব।